শোনো হৃদমোহিনী, কি ভেবেছ কি তুমি? তোমার মন খারাপ আমি বুঝবো না? তা হয় কি কখনো? মলিন মুখে কম কথা বলা, হঠাৎই তোমার চাঞ্চলতা থেমে যাওয়া, আমার দেওয়া আইসক্রিম না খাওয়া, এরপরেও বুঝি জানতে পারবো না আমার প্রিয়ার মন খারাপ। ভীষণ মন খারাপ। শুধু কারণটা আমার অজানা, বাকি সব খুব জানা। তোমার মন খারাপের মাপহীন বোঝার ভারটা দেবে আমার মাঝে অর্ধেক করে। দাও না প্রিয়া তোমার দহনে আমায়ও সামিল হতে। মুখে কিছু বলার ভাষা রইল না, কি বলবো তাও বলে দিল না আমার মস্তিষ্ক। নীল ভাইয়া জোরাল আবদার, ফেলতেও অপারক হলাম আমি। এত সুন্দর করে কেউ আবদার করলে কি তা ফেলা যায়? কিন্তু আসল কথাই তো বলি কোন মুখে। ভীষণ লজ্জা লাগছে যে, হাজার হোক উনি একজন পুরুষ মানুষ, সব কথা যে তাকে বলা যায় না। আম্মুর কথা মনে পড়ছিল, তাই সামান্য মন খারাপ নীল ভাইয়া, সময় নিলে সেরে যাবে। এই মিথ্যেটা বলা ছাড়া আর কোনো বুলি খুঁজে পেলাম না আমি। মস্তিষ্ক কোনো বুলি দিল না আমায় বেছে, তাই এটাই বলতে বাধ্য হলাম। জানি না আমার মিথ্যেকে কতখানি সত্যি বলে মানবেন উনি। শুধু এই জন্য তোমার মন খারাপ? কৌতূহল করেই জিজ্ঞাসা করলেন উনি আমায়। আমি উত্তরে মাথা দুলালাম মাত্র। আর কিবা বলার আছে আমার? নীল ভাইয়ার থেকে সরে আসতে চাইলে উনি আমার হাত ছাড়লেন না, বরং দুহাত দিয়ে আগলে নিলেন আমায়। পুরনো দৃষ্টি নিক্ষেপ করে খানিক সময় অপলক তাকিয়ে থেকে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন। নরম সুরে বললেন, জানো না আমার শ্যামবতীর মুখে মলিনতার ছাপ বড্ড বেমানান লাগে খুবই। তার মন খারাপের অসুখে সে যেমন ভোগে, তেমনি আমিও ভুগি খুব। মন ভার লাগে সে থাকলে নিশ্চুপ। আমার শ্যামবতী যে সর্বক্ষণ তরতাজা, সর্বক্ষণ প্রাণবন্ত, কি করে মেনে নিই আমি তার মুখে মন খারাপের ছোপ, মন খারাপের রোগ? আমি টলটলে নয়নে চাইলাম ওনার দিকে। কিশোরী মন কেমন জানি আবেগী হয়ে উঠল ক্ষণাক্ষরে। অক্ষরে অক্ষরে বিশ্বাস করে ফেললাম তাই সব কথা। জানি না ভুল করেছি কি ঠিক। অত বিবেচনা করার সুযোগ দিল না আমায় মন। আর মন খারাপ করে থেকো না রূপময়ী, আমার যে একটুও ভালো লাগে না তোমায় এভাবে দেখতে। মলিন সুরে কথাটা বলল নীল ভাইয়া। কিশোরী মন আকস্মিক খুব নরম হয়ে উঠল, বুকে দলা পাকলো আবেগমালা। তাই তো ভুল করে বসতাম আমি, ভীষণ ভুল। নীল ভাইয়াকে নিজের অজান্তেই জড়িয়ে ধরলাম। কেন জানি না মন খুলে সব বলে মন হালকা করতে ইচ্ছে করলো খুব। আমার মন খারাপের কারণ অভিযোগ রূপে তুলে ধরতে চাইল মন ওনার কাছে। খুব কেঁদে ওনার টি শার্ট ভেজাতে ইচ্ছে করলো, কিন্তু তা করলাম না। চুপ মেরে ওনার বুকে মাথা ঠেকে ঠায় দাঁড়িয়ে আছি। নীল ভাইয়া আমার চেয়ে অনেকটা লম্বা, তাই আমি ওনার কাঁধের একটু নিচে পড়ে থাকি। ফলশ্রুতিতে ওনার বুকের ঠিক মাঝখানটায় আমার মাথা। হৃৎপিণ্ডের ধুকবুকানি বেশ স্পষ্টভাবে শুনতে পারছি তাই। কি দারুণ সেই ধকধক শব্দ, কি দারুণ এই আশ্রয়স্থল। এক নিমিষে আমার সব মন খারাপ, কষ্ট, মান অভিমান ধুয়ে মুছে নিঃশেষ করে দিল যেন। ওনার পুরুষালী শরীরের উষ্ণতা আমায় স্বস্তি দিচ্ছে, শান্তি দিচ্ছে। তাই তো ওনার বক্ষ দেশে মাথা রেখে ভরসা পেলাম খুব খুব। জীবনে প্রথম কোনো পুরুষকে জড়িয়ে ধরেছি স্বেচ্ছায়। এই অনুভূতিকে কি নাম দিয়ে নামকরণ করব তা আমার জানা নেই, সত্যি নেই। শুধু এতটুকু বলতে পারি ওনার বুকে ভীষণ শান্তি আছে, স্বস্তি আছে, যা আমার মাঝে ঢেলে দিচ্ছে রাশভারী ভালো লাগা, চমৎকার অনুভূতি। ওনাকে জড়িয়ে না ধরলে যার স্বাদ কখনোই পেতাম না, কখনোই না। চোখ বুজে এভাবেই জড়িয়ে ধরে থাকলাম ওনাকে। কতক্ষণ ধরেছিলাম তা আমার জানা নেই। সারা শরীরে যখন শান্তিময় প্রশান্তি ছেয়ে গেল, তখন আমার খেয়াল হলো আমি ঠিক কী ধরনের ভুল করে বসেছি। এ ভুলের কোনো ক্ষমা হয় না। এ ভুল করা অপরাধ, খুব অপরাধ। সেসব দিয়ে আবেগ আমায় পেয়ে বসে আমার দ্বারা এত বড় অপরাধ করালো কেন? কোন মুখে নীল ভাইয়ের দিকে তাকাবো আমি? কি করে পারলাম এত বড় ভুল করতে? মস্তিষ্ক আমায় এ বিষয়গুলো ধরিয়ে দিতেই ছিটকে দূরে সরে এলাম। লজ্জায় মাথায় কাটা গেল, চোখ তুলে চাইবার জো থাকলো না। কি করে ফেললাম আমি? কি করব বুঝে না পেয়ে আমি ছুট্টে ব্যালকনিতে চলে গিয়ে ধারাস করে দরজা আটকে দিলাম সজোরে। এ মুখ আমি দেখাই কি করে ওনাকে? অদৃশ্য জড়তা ও লজ্জা আমায় সর্বগ্রাস করলো। অস্বস্তিরা বাজেভাবে চেপে ধরেছে আমায়। উফ, কি অসহ্যকর অনুভূতি রে বাবা। এদিকে নীল অনড় হয়ে দাঁড়িয়ে আছে হতভম্বের মতো। আকস্মিক কি হয়ে গেল তার সাথে
তার হিসেব খাতা কলম নিয়ে বসলেও মিলাতে পারবে না সে। তারা ওকে আশ্চর্য করে দিয়েছে, ভীষণ আশ্চর্য। ভোতা মস্তিষ্ক বোবা বনে রইল খানিকক্ষণ। এর মাঝে নীল মনে মনে বোকা বনে ঘুরে আসলো হয়তো, কি জানি। এ তো স্বয়ং নীলেরও অজানা। উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে থেকে খানিক বাদে ধাতস্থ হয়ে নিজেকে স্বাভাবিক করল নীল। অতপর ঠোঁটের কোণে ফুটিয়ে তুলল এক চিলতে হাসি। এ হাসি কোনো সাবলীল হাসি নয়, শত শত কিশোরীকে ঘায়েল করবে সে ঘাতক হাসি। প্রাপ্তবয়স্ক নারী মনকে করে তুলবে অশৃঙ্খল, অসভ্য। এ ভয়ঙ্কর হাসি যে সবার নজর কাড়াতে বাধ্য, এত আকর্ষণীয়। ব্যালকনির দরজায় টোকা দিল নীল। একবার দুবার, এভাবে কয়েকবার। না, কোনো সারা শব্দ নেই ওপাশ থেকে। নীল আর ঘাটল না তারাকে, কারণ সে জানে শ্যামবতী লজ্জার তার সামনেই আর আসবে না। তার লজ্জার বহর যে ভারী প্রশস্ত, তাই তো বারবার এই লজ্জাপুরীর প্রেমে হাবুডুবু খায়। উথলে ওঠে পুরুষ মন, কত চাওয়া, কত আকাঙ্ক্ষা তার সব লজ্জাপুরীকে ঘিরেই। অথচ হায়, দিন যায়, সময় ফুরে, তবু মেটে না প্রেম তৃষ্ণা। যতবার মনকে প্রশ্ন করে কেন, মন খিলখিল করে হেসে উঠে জবাব দেয়, এই যে ভয়ঙ্করী প্রেমবান রে বোকা, এত সহজে মিটবে না তা, মিটবে না কখনোই, কখনোই না। বরং প্রেম তৃষ্ণা আমরণ কাতরাবে তোড়ে। এর কোনো সমাপ্তি নেই, ক্ষরণ নেই, শুধু আছে জ্বালা, ভীষণ জ্বালা। চারিদিকে আলো ফুটতে শুরু করেছে। আজান পড়বে পড়বে ভাব। পরিবেশে সব কিছু শান্ত, নিস্তব্ধ। কাক ভরে নিদ্রা ভঙ্গ হয়েছে আমার। কারণ দুটো, ঠান্ডা লাগছিল খুব, আর ভেতরে ভেতরে ইরিটেশন হচ্ছিল। মানুষ ঘুমিয়ে গেলেও মস্তিষ্ক ঘুমায় না, সজাগ থাকে সর্বক্ষণ। সেই সজাগ মস্তিষ্কের স্নায়বিক তাড়না দিয়ে নিদ্রা ভেঙেছে আমার। শোয়া থেকে উঠে বিছানার ধারে বসেছি মাত্র, এমন সময় আপত্তিকর কিছু দেখে ঝুলে গেল চোয়াল। চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার। ঘাবড়ে গেলাম আমি নিজেও। বেডশিটে শুকনো দাগ লেগে আছে এবং তা জলজল করছে। কারো দৃষ্টি এড়াবে না এমন। নিজের প্রতি মাত্রাতিরিক্ত রাগ লাগছে। এই মুহূর্তে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেরিওয়ালার কাছে বেচে দিতে মন চাইছে। ৯,০০০ টাকা কেজি চুল। 1 কেজি না হোক, 100 গ্রাম তো হবে। আমার মতো গোবর গণেশের মাথায় চুল কেন? গরুর গোবরও মেহমানান। 12 বছরের বাচ্চাও এরকম ভুল করে ফেলবে না যা আমি করেছি। এত বড় মেয়ে হয়েছি, আমার দ্বারা এসব আশা করা যায়? এত বড় মেয়ের থেকে এমন বাচ্চামো আশা করা যায় না। কাল থেকে একের পর এক শুধু ভুল করে যাচ্ছি আমি। রাতে নীল ভাইকে জড়িয়ে ধরেছি। কোন ভূত আমার মাথায় চেপে বসেছিল কে জানে। ওই ভূতকে হাতের কাছে পেলে দিতাম আচ্ছা মতো দুঘাই লাগিয়ে, বাট তা তো আর হচ্ছে না। তাই আমি নামক ভূতটাকেই মারবো এখন। ভুল যখন করেছি তাহলে নিজেকে শাস্তি দিতে সংকোচ কি? বাম হাত উঁচু করিয়ে গালে ঠাস করে চড় দেব। অমনি নীল ভাইয়া ঘুমু ঘুমু গলায় আমায় প্রশ্ন করলো, কখন উঠেছো তুমি? ঝড়ের গতিতে চাদর দিয়ে ঢেকে দিলাম দাগখানি। এত দ্রুত বেগে করলাম যে উনি কিছু বুঝে উঠতে পারল না। মেকি হেসে তৎক্ষণিক জবাব দিলাম, আমি মাত্র উঠলাম। কাল রাতে কখন ঘুমিয়েছ? আমি প্রায় 1.5 ঘন্টা জেগেছিলাম, তোমার কোনো খবর ছিল না। গতকাল মাঝরাত পর্যন্ত আমি বেলকনিতে ঘুমিয়েছি। গভীর রাতে মশার ভো ভো গান আর ঠাসা ঠাসা কামড় খেয়ে থাকতে না পেরে শেষ পর্যন্ত ঘরে এসে ঘুমিয়েছি। আমি জানি না কখন শুয়েছি, ঘড়ি দেখিনি তো। ঠিক আছে, যাও গোসল করে নাও। আজ বিকালে ফুপ্পির সাথে দেখা করতে যাব। তোমার নাকি মন খারাপ হয় মায়ের জন্য। মন খুশি হয়ে গেল শুনে। ওই বাড়িতে 2 দিন থাকতে পারলে এত ইরিটেশন, টেনশন, আনইজি ফিল সব কেটে যাবে। মন আনন্দিত হলেও পরক্ষণে খুশি খুশি ভাব ফুরুত করে উঠে গেল। একে তো ঠান্ডা লাগছে, তার ওপর বরফ ঠান্ডা পানি। আমি শীতকাল লেগে পড়ে থাকবো এখন গোসল করলে। শরীর খারাপের মাঝেও 101টা প্যারা দিচ্ছেন উনি আমায়। ভাল লাগে না আমার, ভাল লাগে না কিছু। জীবনটা ঘাতে ঘাতে ঝাঁঝরা হয়ে গেল। ধুর, আপনি আগে যান, তারপর আমি যাব না। বিরক্তি সমেত চাপা মন খারাপ নিয়ে কথাটা বললাম। উনি উঠে বসে আড়মোড়া ভেঙে আমার ডান হাতের কবজি ধরলেন। হাসিহীন সাবলীল কণ্ঠে বললেন, আমি জানি প্রাণপ্রিয়সী, রোজ ভোরে আমি তোমায় ভীষণ শাস্তি দেই, যা তোমার বড়ই অপছন্দনীয়, কিন্তু কথায় কি আছে জানো না? কষ্টের পরই স্বস্তি আছে। অবশ্যই কষ্টের পরে স্বস্তি আছে। সূরা আল ইনশিরা আয়াত 4 থেকে 5। অতঃপর ধৈর্য ধারণ করো, আমি তোমার ভালোর জন্য করছি, একদিন ঠিক বুঝবে তুমি। এতটুকু বলে উনি গোসলে চলে গেলেন। বলা বাহুল্য, আমার মন খারাপ এখনও কমেনি।
ভোরবেলা গোসল করিয়ে উনি আমায় কি এমন ভালো করছেন তা বুঝতে পারে না ষষ্ঠ ইন্দ্রিয়। বাথরুম থেকে শাওয়ারের শব্দ কানে আসছে, কেমন একটা স্যাঁতস্যাঁত শব্দ। বাম হাত দিয়ে বাম গালে কষে একটা থাপ্পড় মারলাম। তখনকার মার এখন তুলছি। হাতের তালুর আঘাতে মাংসাশী গালখানা জ্বলে উঠল কিরমির করে। তবুও আমার মন শান্তি পেল, কেননা আমার মন আমায় শাস্তি দিতে ভালোবাসে। জানি না কী পাই নিজেকে আঘাত করে, তবুও করি কিছু আঘাত। আমি এমন ধাঁচের কেন তা সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন। এই তো কয়েক বছর আগের ঘটনা। তারা সেবার ক্লাস 8-এ উঠেছে মাত্র। জানুয়ারি মাসের 7 তারিখ ছিল সেদিন। নীল তালাইমারি বাইক নিয়ে গিয়েছিল সেজে ফুপুর বাসায়। সেখান থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট করে। খুব বাজেভাবে ছিলে যায় হাতের তালু আর পায়ের হাঁটুসহ 2 আঙ্গুল। স্কুল থেকে ফিরে নীলের খবর পেয়ে ছুটতে যায় তারা। স্কুল ড্রেস পরেই, এতটুকু তর্স হয়েছিল না তার। নীলের ঘরে ঢুকে বিছানায় ঘুমন্ত নীলকে দেখতে পায় সে। কিশোরী মন সলাৎ করে কেঁদে ওঠে। প্রিয় মানুষটাকে এভাবে দেখতে কারই বা ভালো লাগে। ধীর স্থির পায়ে হেঁটে গিয়ে নীলের পাশে বসলো মেয়েটা। খেয়াল করলো নীলের হাতে রক্ত লেগে আছে। যদিও সেটা রক্ত ছিল না, ভায়োডিন লাগানো ছিল যাতে ঘা চটজলদি শুকিয়ে যায়। কিন্তু হায়, তার কিশোরী মন সেটা বুঝলো তো। লাল লাল রক্তের মতো তরল দেখে পিছিয়ে মেয়েটা রক্ত ভেবে বসলো। তাই সে পাকামো করে অ্যান্টিসেপটিক সাবলন লিকুইড তুলোয় ভরিয়ে মুছে দিতে গেল। কারণ নীলের প্রতি তার এক্সট্রা অনুভূতি সর্বক্ষণ বিরাজমান। খুব বকলে শাসন করলে সে যেমন বিরক্ত হয়, তেমন নীলের কিছু হলে তার ধরে প্রাণ থাকে না, এমন অবস্থা। কিশোরী মন তার সবসময় নীলের জন্য পাগল প্রায়। কাটা স্থানে তুলো ঠেকাতেই সজাগ হলো নীল। বিরক্তি ভরা কণ্ঠে গলা খাকারি দিয়ে বলল, কি করছিস তুই? তোমার হাতে রক্ত দেখছো না, তাই ক্লিন করে দিচ্ছি। স্কুলে আমাদের শিখিয়েছে প্রাথমিক চিকিৎসা। মুছে দিতে দিতে বলল তারা। কাটা স্থানের হাড়ে ব্যথা থাকায় তুলোখানা একটু জোরে চাপ দিতেই নীল মৃদু চিল্লিয়ে উঠল। ব্যথা জড়িত কণ্ঠে বলল, এমনি আধমরা হয়ে আছি, তুই কি আমায় পুরোটা মারতে চাস? লাগছে খুব তোমার? না, লাগবে কেন, আমার তো খুব মজা লাগছে। গভ হেড, ওটা রক্ত না, ভায়োডিন। অর্ধেক শিখে আমার মতো যাতা অ্যাপ্লাই করতে আসিস না আর কোনো দিন। বেঁচে যাওয়া প্রাণকে আর মারিস না, দয়া কর। ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলল নীল। কথাটা এত ভেবে বলেনি, নীল খানিক রসিকতার ছলেই বলেছিল, কিন্তু তারা তা বোঝেনি। বেচারি বাড়ি গিয়ে কান্না জুড়ে বসেছিল, বিষম কান্না। তার মতে সে নীলকে খুব ব্যথা দিয়ে ফেলেছে। এ তার ভারী অপরাধ। এ অপরাধের ক্ষমা হয় না। তাই সে নিজেকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করলো। মোমবাতিতে আগুন জ্বালিয়ে আগুনে বাম হাত চালিয়ে রেখে দিল মিনিট কয়েক। আগুনের মাত্রাতিরিক্ত উত্তাপে জ্বলে উঠল হাতের তালু, তার সাথে চোখ বেয়ে ঝরে গেল নয়ননীর। আমি তোমায় ব্যথা দিয়ে ফেলেছি নীল ভাইয়া, এই কষ্ট তাই আমার প্রাপ্য। ঠোঁট চেপে ফস করে তপ্ত শ্বাস ফেললাম। আমার আকাশসমা আবেগমালার অবিস্মরণীয় স্মৃতিরা যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন নিজের ওপর আমার খুব হাসি পায়, কখনো বা দুঃখ হয়। এত বোকা কেন ছিলাম আমি, প্রশ্ন করে বিবেকের দায়। যদিও আমি এখনও সে বোকাটি রয়ে গেছি বলে ধূসর মস্তিষ্ক। সে যাই হোক, অতীত আর ঘাটলাম না। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হবে, আমি বেশ জানি। বেডশিটের দিকে তাকিয়ে আবারও রাগ হলো নিজের বাচ্চামির ওপর, সাথে হতাশ হলাম খুব। নীলভাইয়া ঘনাক্ষর টের পায় যদি তার আসনি বার্তা ছড়াচ্ছে ব্রেন। আমি কি করব এখন, কিছু মাথায় আসছে না। তাই চাদর চাপাই পড়ে থাকলো সেটা। বাথরুমের পানি পড়ার ছনছন শব্দে গায়ের লোমকূপ কাটা দিচ্ছে। এই ঠান্ডা পানি গায়ে ঢালার পর আমার কি অবস্থা হবে সেটাই ভাবছি। যাও গোসল সেরে নাও জলদি। বের হয়েই এ কথা ছুড়ে দিলেন উনি। টপ টপ করে ওনার চুল থেকে পানি ঝরছে। সেই পানিকণাগুলো বয়ে বয়ে পড়ছে ওনার ধবধবে ফর্সা মুখে। ভোর ভোর পানির স্পর্শ পেয়ে সাদা মেঘের মতো শুভ্র সতেজ হয়ে উঠছেন উনি। ডান গালের কুসকুসে কালো তিলখানা চিকচিক করছে ভীষণ। বাম গালের হালকা বাদামি তিলটাও পানির স্পর্শে প্রাণ পেয়েছে যেন। তাই তো কি সুন্দর ফুটে উঠেছে তিলটা। অন্য সময় খুব একটা দৃশ্যমান হয় না সেটা। উন্মুক্ত বক্ষ দেশে জমে আছে বিন্দু বিন্দু জলের ফোঁটা। এক একটা জলকণা যেন শাহিনুর হিরে। ভোরে শুভ্রময় সাদা মেঘমালাও হয়তো নীলভাইয়ের সৌন্দর্যের কাছে তুচ্ছ হয়ে দাঁড়াবে। প্রকৃতিও হয়তো লজ্জা পাবে প্রাণঘাতক এ রূপের দর্শন পেয়ে। এ ছেলে এত আকর্ষণীয় কেন, কেন এত চমৎকার, স্নিগ্ধ, অপরূপ মানব তিনি। এভাবে তাকে কি দেখছো মায়াবিনী? রোজ ভোরে গোসল করে আমি বের হলে কেমন করে তাকাও জানি তুমি? কি দেখো জানি না, কিন্তু তোমার এই দৃষ্টি ভারী মায়াবী।
কৌতূহলী ঠেকে আমার। এভাবে আমায় দেখো না মায়াবিনী, বলা তো যায় না, কখন যেন ভুল করে ফেলি। নেশা জড়ানো কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। আমি দৃষ্টি সরিয়ে ফেললাম। লজ্জারা ঘিরে ধরলো তখনই। সদ্য গোসল করে আসলে ওনাকে এত মোহনীয় লাগে যে নির্লজ্জ চোখ মন না দেখে থাকতে পারে না। মানা করা সত্ত্বেও তাকায়, তাকাতেই হবে। আর যখন তার দিকে তার সৌন্দর্যের ঝলকে কোন দেশে যে মন যায়, খেয়ালই হারাই, চোখ হারাই ওনাকে পর্যবেক্ষণ করতে, আর মনখানা হারাই ওনার সৌন্দর্যের বর্ণনা দিতে। যা শেষ হবার নয়, শুধু দেখতে ইচ্ছে করে আর দেখতে ইচ্ছে করে। শুনেছি নিষিদ্ধ জিনিসের প্রতি মানবজাতির আকর্ষণ সৃষ্টির সূচনা থেকেই, তাই আমার ক্ষেত্রেও তার বিরূপ হয়নি বা হচ্ছে না। টাওয়াল হাতে নিয়ে বাথরুমে ঢুকতে যাব, অমনি নীলভাইয়া হাঁচকা টানে আমায় বুকে টেনে নিলেন। ওনার শীতল সতেজ বুকে আছড়ে পড়তেই ছ্যাদ করে উঠল বুকের ভিতর। কি ঠান্ডা অনুভূতি! উনি সম্ভবত আমার দিকেই তাকিয়ে আছেন, কিন্তু আমি তাকাচ্ছি না। ভীষণ লজ্জা করে উনি আমার দিকে এভাবে তাকালে। মাদক চাহনিতে হৃৎপিণ্ড ধুকপুক করে, কেমন যেন হয় শরীরে। গোটা আমিটাই কেঁপে উঠি এক পর্যায়ে। পালাচ্ছ কেন প্রাণপ্রিয়সী? মুমূর্ষ প্রেমিকের প্রেম পিপাসাকে বাড়িয়ে দিয়ে সবসময় যে দূরে পালাও, এ তো ভারী অন্যায়। এই অন্যায়ের শাস্তি যে তোমার প্রাপ্য প্রেমনন্দিনী। মাতাল মাতাল কণ্ঠে কথাগুলো বলল নীল ভাইয়া। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, ঠোঁট জোড়া কাঁপছে। কেমন যেন হচ্ছে বুকের ভেতরটা, প্রকাশের ভাষা নেই। কেমন যেন হচ্ছে আমার। মুখ উঁচিয়ে নীল ভাইয়ের দিকে তাকিয়ে আমার নামহীন কেমন কেমন করা অনুভূতি বেড়ে গেল প্রখরভাবে। শীতল নেশাতুর চোখ দুটো চকচক করছে ওনার। কিসকিসে কালো নয়নমণিতে স্পষ্ট আমার মুখমণ্ডলের প্রতিচ্ছবি ভাসছে। তোমার কোমল শরীরের উষ্ণতার ছোঁয়া আমার পুরুষ মনকে উস্কে দিচ্ছে জানো। অথচ তুমি আমায় কাছে টানো না, আবার দূর থেকে আকর্ষণ করো। এত বিচার আমার প্রতি কেন লাজুকলতা? আমি চোখ ফেরাতে পারছি না। একদম না, অবশ্যই আছে শরীর। এক সমুদ্র অনুভূতির স্রোত আশ্রে পড়ল বুকের ভেতর ঘরে, ঠিক হৃৎপিণ্ডে। নীল ভাই আমার দিকে মুখ আগিয়ে দিচ্ছেন। মৃদু কম্পমান ওনার গোলাপি ঠোঁটজোড়া। এক পর্যায়ে ওনার ঠোঁটজোড়া আমার গলায় ডুব দিল। উষ্ণ শরীরে শীতল ঠোঁটের ছোঁয়ায় আবেশে শরীর বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল, যার কোনো রোধ নেই। অবসর শরীরে জোর পেলাম কখন যেন ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিলাম বাথরুমে। কি ভয়ানক ছেলেরে বাবা! নীল তৃপ্তি হাসি নিয়ে হাসলো, খুব হাসলো। এ লজ্জাবতী মায়াবিনী তো তার হাসির একমাত্র খোরাক। যবে থেকে এসেছে জীবনে, তবে থেকেই তার জীবনে ভালো লাগা হাসি খুশির রেশ জুড়ে গেছে। আগে সে এত হাসতে পারতো না, কিন্তু যবে থেকে লাজুকলতার প্রেমে পড়েছে, তবে থেকে তার ঠোঁটের হাসি বুকের ভেতরের বহমান অনুভূতির দলা এক প্রহরের জন্য হারায়নি কখনো। এই মেয়েটির তার আমরণ প্রেম তৃষ্ণা এক অনন্য অদ্ভুত মায়া। গোসল সেরে বেরিয়ে নীল ভাইয়াকে নজরে পড়ল না। নামাজে গেছে হয়তো, স্বস্তির শ্বাস ফেললাম আমি। লোকটা আমায় অস্বস্তি দেওয়ার জন্য আদা জল খেয়ে লেগেছে। কি পায় আমায় ভয়ে কাঁপিয়ে দিয়ে। নীল ভাইয়া না থাকায় সুযোগটা কাজে লাগিয়ে ঝটপট বেডশিট তুলে ফেলে দিয়ে নতুন একটা পেরে ফেললাম। উনি ভার্সিটি গেলে ধুবনে। নীল ভাইয়া ফিরে আসলো পাক্কা 20 মিনিটের মাথায়। আমি তখন ফুল স্পিডে ফ্যান ছেড়ে চুল শুকাচ্ছি। গায়ে জামা সেটের সুতি ওড়না চাদরের মতো জড়ানো, ভেজা চুলে শীত করছিল, তাই চুল শুকাচ্ছে আর কি। নীল ভাইয়া আমায় জড়সড় অবস্থা দেখে কপাল কুঁচকালো। কৌতূহলী রেশ টেনে প্রশ্ন করলো, ঠান্ডা লাগছে তোমার? আমি মাথা নাড়ালাম, যার অর্থ হ্যাঁ ঠান্ডা লাগছে। চুল শুকাতে দেরি হবে, এভাবে হেয়ার ড্রায়ার আছে, ওটা দিয়ে শুকাও। আমি পারি না ওটা ইউজ করতে, ভয় লাগে যদি কারেন্টের শক লাগে। শিশুসুলভ কণ্ঠে কথাটা বললাম। নীল ভাইয়া ফিক করে হেসে দিলেন। মনে হলো আমি কোনো কৌতুক শুনিয়ে দিয়েছি। হাসছেন কেন? হাসার কি আছে? গাল ফুলিয়ে কথাটা বললাম। তুমি বাচ্চাদের মতো ইলেকট্রিক শকে এখনও ভয় পাও? অবশ্যই পাই, জীবন সবার কাছে দামি, বুঝেছেন? হেয়ার ড্রায়ার কি তোমার জীবন নিয়ে টানাটানি করবে? করতেই পারে, কারেন্ট তো আমার বান্ধবী লাগে না যে ছেড়ে দিবে। উনি অট্টহাসিতে ফেটে পড়লেন, মনে হচ্ছে লাফিং গ্যাস খেয়েছে। তোমার কথা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আমার। পাগলি মেয়ে, এদিকে আসো। উনি ফ্যান অফ করে দিয়ে আমরা হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে বেতের মোড়ায় বসালেন। হেয়ার ড্রায়ারের প্লাগ কারেন্ট লাইনের সংযোগ দিয়ে আলতো করে ধরে আমার একমুঠ চুল হাতে দিয়ে উঁচিয়ে ধরে শুকাতে লাগলেন। কাজের ধরন দেখে মনে হচ্ছে উনি এ কাজে দক্ষ।
ছেলে মানুষ মেয়েদের মতো এত ভালো চুল শুকাতে পারে, অদ্ভুত তো। আপনি কার থেকে এত সুন্দর চুল শুকানো শিখেছেন? কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলাম। নিজে থেকেই শিখেছি, সব কাজ শিখে রাখতে হয়, কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না। এই যে এখন তোমার কাজে লাগছিল একচোট হেসে। আপনি আর কী কী পারেন? আয়নায় তাকিয়ে। মোটামুটি সব। আয়রন করা, জামা কাপড় ধোয়া, রুম ক্লিন করা, অল্প কিছু রান্না আর টুকটাক কিছু কাজ, এগুলোই। আমি অবাক হয়ে গেলাম, লোকটা এত কিছু পারে। উনি তো দেখছি অলরাউন্ডার, অথচ আমি অকাজের ঢেকি। কী ব্যাপার, মুখ লটকে গেল কেন তোমার হঠাৎ? ভুরু নাচিয়ে কথাটা বলল নীল ভাইয়া। আমি কোনো জবাব দিলাম না। 5 মিনিটে উনি আমার চুল শুকিয়ে দিলেন। অতঃপর চিরুনি হাতে নিয়ে চুল আঁচড়ে দিতে দিতে মুচকি হেসে বললেন, তুমি কি পারো না পারো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি যা পারো তা কেউ পারে না, তোমার মতো কেউ হতেও পারবে না। সারা জীবন এরকমই থেকো, কারণ এই তুমিটাকে আমি চাই, তোমাতেই মুগ্ধ আমি। আমার চোখে শ্রেষ্ঠ, অনন্য তুমি। আর তাই তো হৃদমাজারের সবচেয়ে দামি ও ভালোবাসার জায়গাটিতে খুব যত্নে তোমার নাম খোদাই করে রাখা এই তুমিটাকে আমি খুব চাই, শ্যামবতী। স্থির দৃষ্টি জোড়া মুগ্ধতায় ভরে উঠল। আয়নায় দেখলাম নীল ভাইয়ার চোখ জোড়া ঝলসল করছে। কত আবেগ এই লোকটার মাঝে, কি সুন্দর গুছিয়ে কথা বলে উনি। উনি গোটাটাই একজন সৌন্দর্যের প্রতীকী। এতটা নিখুঁত পারফেক্ট কেউ হতে পারে কি করে? ওনার প্রতি মুগ্ধতা আমার দিনকে দিন চক্রবৃদ্ধি হারে বেড়েই যাচ্ছে। এর কোনো ক্ষরণ নেই। কি জানি এই অনাবির মুগ্ধতা কোন চূড়ায় গিয়ে ঠেকবে শেষমেশ। ডেইলি রুটিন মোতাবেক জগিংয়ে এসেছি, আধা ঘন্টা হলো। এরই মাঝে আমার হাল বেহাল অবস্থা। না পারছি ফেলতে, না পারছি গিলতে, আর না পারছি ওনাকে কিছু বলতে। ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমি জগিং করব না বলে, বাট খচ্চরটা শুনলে তবে তো। তথাপি না শুনে আমাকে ধমকে নিয়ে এসেছে। দৌড়ে দৌড়ে আমার হাল শোচনীয় হয়ে গেছে। ইতিমধ্যে পেট ব্যথা শুরু হয়ে গেছে। আমি বেশ ফিল করতে পারছি আজ আমার খবর হয়ে যাবে। 45 মিনিট দৌড় করিয়ে রাক্ষস বেটা ক্ষান্ত হলো। শালার উপর হাই লেভেলের রাগ উঠলেও তার এক অংশ প্রকাশ করতে পারলাম না, উল্টো আমি ঝাড়ি খাবো। বাড়ি এসে নীল ভাই আমায় পড়তে বসতে বললেন। এদিকে আমার কাঁদো কাঁদো অবস্থা, পেটে অসহ্য ব্যথা হচ্ছে। শুধু তাই নয়, পেটের ব্যথা 2 পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে। কোমরে চিনচিন করছে, ভীষণ খারাপ লাগছে। পড়তে বসা আমার পক্ষে এখন অসম্ভব। বাথরুমে ঢুকে হাত মুখ ধুচ্ছি। আয়নায় আমার লালা চোখ দুটোতে পানিকণা দেখা যাচ্ছে। যাবেই বা না কেন? এত অতিরিক্ত ব্যথা আমি সহ্য করতে পারছি না। শব্দ করে কেঁদে ফেলতে ইচ্ছে করছে আমার, কিন্তু পারছি না। চোখে মুখে খুব করে পানি দিলাম যাতে আড়াল করতে পারি আমার চোখের জল। পড়তে বসো তারা, আমি খাবার নিয়ে আসছি। আমি মলিন সুরে জবাব দিলাম, আমি বিকেলে বেশি করে পড়ে নেব, প্লিজ জোর করবেন না। এটুকু বলে বাবু হয়ে পেট চেপে বসে পড়লাম সোফায়। নীল ভাইয়া আমার মুখের দিকে সন্ধানু নজরে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন, তোমার মুখ এত শুকনো শুকনো লাগছে কেন তারা? আরে ওকে? আমি ভরকে গিয়ে বললাম, হ্যাঁ আমি ঠিক আছে নীল ভাইয়া। আমার কথা হয়তো ওনার বিশ্বাস হলো না। সন্দিহান চোখ জোড়ায় আগের চেয়েও বেশি সন্দেহ পুড়ে উনি তাকিয়ে আছেন। একগোছা চুল হাত দিয়ে কপাল হতে সরিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে নিরুদ্বেগ কণ্ঠে বললেন, বিকালে ফুপির সাথে দেখা করাতে নিয়ে যাব। কাল তুমি মন খারাপ করছিলে, তো যদি মন চায় একদিন থেকে এসো। আমি খুব খুশি হয়ে গেলাম। ঠোঁট প্রসারিত করে হেসে বললাম, সত্যি? সত্যি। উনি আমার জন্য মনমতো খাবার আনলেন। ইচ্ছে মতো গেলালাম আমি, ভদ্র শিশুর মতো। পেটে পড়লাম সব, কোনো তেরামো না করে। কষ্টের মাঝে একরত্তি আশার কিরণ জ্বলছে। বিকাল পর্যন্ত কষ্ট করে কাটিয়ে দিতে পারলেই আমি সার্থক। আহা, বাড়ি যাবো ভেবেই মনটা নেচে নেচে উঠছে। হি। মন নাচিয়ে নাচিয়ে উঠছে রে ভাই, নাচিয়ে নাচিয়ে উঠেছে। মোর আনন্দে মন হাসিয়ে হাসিয়ে উঠেছে রে ভাই, নাচিয়ে নাচিয়ে উঠেছে। রবীন্দ্রসঙ্গীত স্টাইলে মনে মনে এটুকু গান বানালাম, বাকিটা পরে ভেবে নেব নে। তারা তুমি বেডশিট চেঞ্জ করছো কখন? কৌতূহলী হয়ে। আমার ওটা ভালো লাগছিল না তাই। এটা বেশি সুন্দর দেখুন, দাঁত কেলিয়ে। ও, এরপর আরও ঘন্টাখানেক নীল ভাইয়া বাসায় ছিলেন। উনি থাকাকালীন কাজের বাহানায় মামনির কাছে ছুটে এসেছি। এখানে আমি খুব স্বস্তিতে থাকবো, কোনো অস্বস্তি চেপে ধরবে না। উনি গেলে আমি ঘরে এসে বেডশিট সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে দিলাম। চলাফেরা করতে কষ্ট হচ্ছে, অনবরত তাণ্ডব চালাচ্ছে কুটকুট ব্যথা। সকালে নাস্তা খেলাম না, আর না গেলাম কোচিংয়ে। কিচ্ছু করে শান্তি পাচ্ছি না। অশান্তি শরীরে শিরে শিরে ঢুকে গেছে প্রায়। বিছানায় হাঁটু মেরে শুয়ে পড়েছি, পেটে বালিশ চাপা দিয়ে।
কাল বলেছিলাম আমি কোনো ঔষধ খাবো না, তাই নাপা খাচ্ছি না। আমিও দেখি প্রকৃতি আমায় কত কষ্ট দিতে পারে আর আমি কতখানি সহ্য করতে পারি। সায়রা ভাবি খেতে ডাকলো আমায়, গেলাম না। তারপর জোরপূর্বক খাবার ঘরে দিয়ে গেল, সাইড টেবিলে প্লেট দিয়ে ঢাকা সেট। আমার ইচ্ছে করলো না খাবারের মেনু কি সেটা দেখতে পর্যন্ত, তাই ওটা ওভাবেই পড়ে থাকলো টেবিল জুড়ে। 20 মিনিট হয়ে গেছে, বেডশিট ভিজে গেছে এতক্ষণে। ওড়না বাথরুমের হ্যাঙ্গারে ঝুলিয়ে চাদরখানায় কয়েকবার বাড়ি দিলাম। আমি জামা কাপড় তেমন ধুতে পারি না, কোনো মতে কাজ চালানোর মতো হয় আর কি। যেটুকু পরিষ্কার হয় তা পাউডারের বদলেতে হয়। আমার বাড়ি টাড়িতে এক ফোঁটাও পরিষ্কার হয় না, তবু নিজেকে সান্ত্বনা দিতে 2-3টে বাড়ি দেই। চাদর ধুয়ে 2 হাতে নিংড়ে পানি ঝরিয়ে বালতিতে রাখলাম। ছাদে শুকাতে দিতে হবে, অথচ উঠে দাঁড়ানোর শক্তিটুকু জুটছে না শরীরে। আম্মুর মুখে একটা প্রবাদ বাক্য শুনেছি, আদা খাবে যে ঝাল বুঝবে সে। প্র্যাকটিক্যালি অনেক এক্সাম্পল দেখছি, মিলছেও সেগুলি, কিন্তু আজকের নিজের সাথে এর মিল পাচ্ছি না। আমি আদা জিরা কিচ্ছু খাই না, অথচ মার খাই, পেট ব্যথা আমায় খেয়ে ফেলছে। ব্যথার ঝাল আমার কেন পোহাতে হবে, অথচ ক্ষরণ ও বিষাক্ত ব্যথায় ক্লান্ত হয়ে পড়ছি আমি। উঠে দাঁড়াতেও পারছি না, বাধ্য হয়ে গুটিসুটি মেরে বাথরুমের এক কোণে পেট চেপে ধরে দাঁতে দাঁত চেপে বসে আছি। গোটা পৃথিবীটা আমার কাছে বিষাক্ত বিভীষিকার মতো ঠেকছে, কোথাও এক ফোঁটা শান্তি নেই। চোখ বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়তে দেরি হলো না, আমার সহ্যা সীমার বাইরে চলে গেছে সব। কড়াই গন্ডা টের পাচ্ছি আমার জেদের ফল। একটা নাপা খেলে অন্তত এত পীড়াদায়ক হতো না এ যন্ত্রণা। হঠাৎ হু হু করে কান্না পেয়ে গেল আমার। আম্মু আম্মু বলে কেঁদে উঠলাম শব্দ করে। আমি যে আর সহ্য করতে পারছি না, এর সে মৃত্যু শ্রেয় বলে মনে হচ্ছে। কতক্ষণ এভাবে কেঁদেছি আমার জানা নেই। একসময় সারা শরীর ক্লান্ত হলো, ক্রন্দনরত চোখে ঘুম ধরা দিল। বাথরুমে গুটিসুটি হয়ে শুলাম, তলপেটে তখনও তাণ্ডব চলছে। আমাকে বোধহয় মেরে ফেলার নিকৃষ্ট ষড়যন্ত্রে নেমেছে পীড়া। তবে তাতে আমার আপত্তি নেই, আমার এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, শান্তি চাই। আল্লাহ, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? আমায় একটু আরাম দাও প্লিজ, আমি আর নিতে পারছি না। ঘুমের দেশে তলিয়ে গেলাম শীঘ্রই। ব্যাস, সব কিছু নিমিষে শান্ত হয়ে গেল, ভীষণ শান্ত। ওই তারা, ওয়েক আপ, তুমি এখানে ঘুমোচ্ছ কেন? ঘুম ভাঙালো নীল ভাইয়া আমার। চোখের পাপড়ি খুলে এলোমেলো ভঙ্গিতে তাকালাম। আর একটু ঘুমাতে পারলে ভালো হতো। চোখ জোড়া মৃদু জ্বলছে, ঘন ঘন ভারী পল্লবে। একটু পরপর আবারও ঘুমাতে ইচ্ছে করছে ভীষণ। টুলটুল করে একটু তাকিয়ে আবার চোখ বুঝলাম আমি তাকাতে পারবো না। ঘুমে ভীষণ ভারী হয়ে আছে দুটো চোখ, খুলে রাখার বল আমার নেই। চোখ বুঝতে দেরি, ঘুমে যেতে আর দেরি হলো না। ইশকি প্রশান্তি। ম্যাজম্যাজে গরমে ঘেমে গেছে নীল। শার্টের হাতা দিয়ে কপাল আর গলার ঘাম মুছে বিরস মুখে দাঁড়িয়ে আছে সে, নাকের ডগায় বিরক্তির ছাপ স্পষ্ট। ভার্সিটি থেকে ফিরেছে মাত্র, এসেই তারাকে বাথরুমে আবিষ্কার করে। কুঁচকে যায় কপাল, তারপর ভালো করে খুঁটিয়ে দেখলো সে ঘুমাচ্ছে। তারপর যথারীতিতে ডাকও দিল। এক পলক তাকিয়ে তারা আবারও ঘুমালো। বিরক্তিতে সারা শরীর রিরি করে উঠল নীলের। তারা সজাগ থাকলে আচ্ছা মতো বকে দিত ছেলেটা। এত বড় বিছানা সোফা থাকতে বাথরুমে কেন ঘুমোতে হবে তার? এটা কি ঘুমানোর জায়গা? কে ঘুমায় বাথরুমে? জীবনে শোনেনি বা দেখেনি নীল, অথচ এই মেয়েটা আশ্চর্য। এমনিতেই নীল তারার ওপর বিরক্ত হয় না কখনো, এখনও যে হচ্ছে তা নয়। ওর বিরক্তির প্রধান কারণ ভার্সিটির এক বেয়াদবি স্টুডেন্টস। আজ ভরা ক্যাম্পাসে সবার সামনে গোলাপ দিয়ে প্রপোজ করেছে এক মেয়ে তাকে। মেয়েটা কোন ইয়ার, কোন ডিপার্টমেন্টের কিছু জানে না নীল, জানার ইচ্ছেও ওর নেই। মেয়েটি প্রপোজ করে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল নীল। তারপর আচ্ছা মতো বকা দিয়েছে ইংলিশে, যেহেতু সে একজন ইংলিশ টিচার আর ভার্সিটিতে সব টিচারদের ইংলিশেই কথা বলতে হয়, তাই বাংলা বলার অবকাশ নেই সেখানে। মেয়েটা বোকা বোকা চোখে তাকিয়েছিল পুরোটা সময়। নীলের ঝরঝরে ইংরেজি তার কাছে ঘোলাসে লাগছিল বোধহয়। কতখানি কি বুঝেছে তা জানে না নীল, তবে এতটা জানে যে সে মেয়েটা দপকানি দিয়ে ওয়ার্ন করেছে, সেটা মেয়েটি বুঝতে পেরেছে। জানে ভয়ডর থাকলে দ্বিতীয়বার এমন কাজ আর করবে না কখনো। বেয়াদব মেয়েটির কথা মনে পড়তেই রাগের পারও তার কয়েকগুণ বেড়ে গেল। শিক্ষক পিতৃ সমতুল্য, অথচ আজকালকার মেয়েরা শিক্ষককে প্রেমের প্রস্তাব দেয়, কি অসভ্য ছিছি। চোখ বুজে বুক ভরে লম্বা নিঃশ্বাস টানল নীল। রাগ কমানোর প্রচেষ্টা চালাচ্ছে। এভাবে খানিক সময় নিয়ে ধাতস্থ হয়ে তার দিকে মনোযোগ দিল। মেঝেতে কেমন জড়সড় হয়ে শুয়ে আছে মেয়েটা। খোপায় বাঁধা চুলগুলো এলোমেলো হয়ে আছে। খোপায় গোজা কাঠি এক পাশে অর্ধেক বের হয়ে এসেছে ঠেলে।
গায়ে ওড়না নেই, জামা কাপড় এক পা সরে এসেছে, চুড়ি পায়জামার পায়ের নিচের অংশ ভেজা, জামার হাতার এক পাশ ভিজে আছে। বলা বাহুল্য ভেজা মেঝেতে শুয়ে আছে তারা। যদিও ভেজা আর নেই, জায়গাটা জামা চুষে নিয়েছে পানিটুকু, তাই তারা শরীরের এক পাশ হালকা মতো ভিজে আছে, অথচ সে দিব্যি আয়েশ করে ঘুমাচ্ছে। দুহাত কানের নিচে বালিশের মতো করে দিয়ে পা দুটো গুটিয়ে শুয়ে আছে। অগোছালো আবেশে থাকা মেয়েটিকে দেখে নীলের ঠোঁটের কোণে অকৃত্রিম হাসি রেখা আপনা আপনি ফুটে উঠল। মৃদুমন্দ পায়ে হেঁটে গিয়ে তারাকে সে পাজা করে তুলে নিল অতি সাবধানতা অবলম্বন করে, যদি ওর ঘুম ভেঙে যায় সেজন্য। বিছানায় শুয়ে দিয়ে প্রায় বের হয়ে যাওয়া কাটা খুলে দিল নীল। আলতো করে এলোমেলো চুল ঠিক করে দিল খুব যত্নে। বাথরুম থেকে ওড়না এনে গায়ে জড়িয়ে দিল নিজেই, না হলে আবার ঘুম থেকে উঠে লজ্জায় লাল হবে তার বউটা। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দেখছে ছেলেটা তার মায়াবিনীকে, চোখ যেন সরাতেই পারছে না নীল। মনে হচ্ছে দেখে যাই। অগোছালো আবেশেও তোমায় এত আকর্ষণীয় কেন লাগে ঘুমরানি? তোমার আগুন রূপে ভস্মক করে আমি মারতে চাও বুঝি? অতৃপ্ত প্রেমিকের ওপর এ যে ভারী অবিচার, এ অবিচার কেন করো তুমি প্রেমনন্দিনী? আবেগরত মোহচ্ছন্নতায় বিড়বিড় করে বলল নীল, তারপর আবারও হেসে ফেলল। নিজের মাথায় চাটা মারল। এই মেয়ের প্রেমে পড়ে আমি কি সত্যি পাগল হয়ে গেছি? আই এম গন ম্যাড। তখনই নীলের চোখ গেল সাইড টেবিলের ওপর। ঢাকা দেওয়া প্লেট সরিয়ে দেখলো নাস্তা, তার মানে তারা সকালেও খায়নি। ও হালকা যা খাইয়ে গেছিল সেগুলোই খেয়ে আছে এখনও। নীল ভালো করে খুঁটিয়ে আবার তারাকে দেখলো। এতক্ষণ ঘোরের বসে সে খেয়ালে করেনি মেয়েটার চোখ মুখ অন্যরকম লাগছে। শ্যামবর্ণের শরীরখানা ধূসর বর্ণের হয়ে আছে, ঠোঁট দুটি স্বাভাবিকের চেয়েও শুকনো। নীল ভাবল সকালে না খাওয়াতেই এমন দেখাচ্ছে, কিন্তু আসল কারণ তার অজানা। ছোটবেলায় তারা একবেলা না খেয়ে থাকলে নীল বুঝে যেত, তারার মুখ চোখ দেখে বোঝা যেত। রাগ হলো খুব পাজি মেয়েটির ওপর। খাওয়া দাওয়া নিয়ে এত দায়সারা ভাব করলে চলে? নিজের একটু যত্ন নিলে কি এমন হয়ে যাবে তার? কেয়ারলেসটাকে নিয়ে আর পারে না। আজ উঠুক সে, আজ পাজিগিরি বার করবে নীল।